কেপি অ্যাস্ট্রোলজির চার্ট দেখে কারোর আদেও বিয়ে হবে বা বিয়ে ভাঙার কোনো সম্ভাবনা এটা কি বোঝা যায়? একদম বোঝা যায় 200%। যদি তোমার ভাগ্যে কিছু না থাকে সেটা জোর করে পাওয়া যায় না। এবার আমার একটা প্রশ্ন আছে, আমাদের দর্শকরা অনেকেই এটা কানেক্ট করতে পারবে। রুদ্রাক্ষ অনেকেই আমরা শখ করে পড়ি, কিন্তু কারোর হাতে থাকে না, ধরুন বেশি দিন থাকছে না, খুলে পড়ে যাচ্ছে, তো সেটার কি কোনো কারণ থাকে? কারণ তো আছেই। রুদ্রাক্ষ মেনটেনেন্স করার একটা বিরাট পার্ট আছে। আজকের আমাদের বিষয়টা একটু আলাদা। কেপি অ্যাস্ট্রোলজি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ চর্চা, যেখানে সাবলট ভিত্তিক অর্থাৎ নক্ষত্র ভিত্তিক হিসাবে জ্যোতিষ চর্চা করা হয়। ধরুন একজন অ্যাস্ট্রোলজারকে পরীক্ষা করতে একজন মৃত ব্যক্তির চার্ট নিয়ে চলে এসেছে। এবার অ্যাস্ট্রোলজার কি বুঝতে পারবে যে তিনি মৃত? সেটা কিন্তু বোঝা যায় কেপি অ্যাস্ট্রোলজিতে। আর আজকের আমাদের বিশেষ অতিথি সেই নিয়েই কথা বলবেন। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি। আর আজকে আমাদের বিশেষ অতিথি রূপম চ্যাটার্জি, তিনি পেশায় একজন কেপি অ্যাস্ট্রোলজার। কেমন লাগছে? নমস্কার, আমাকে এখানে ইনভাইট করার জন্য তোমাকে এবং পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি আজকে তোমাদের ইনভাইটেশনের উপর ডিপেন্ড করে। সবাইকে খুব শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আমার প্রশ্ন এটাই যে কেপি অ্যাস্ট্রোলজি কি? সেটা কি বৈদিক অ্যাস্ট্রোলজির থেকে অনেকটাই আলাদা? সম্পূর্ণ আলাদা। কিরকম? কেপি অ্যাস্ট্রোলজিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমাদের সাবলট এবং স্টারলট থিওরির উপর। এবার বিষয়টা হচ্ছে সাবলট আর স্টারলটটা কি? বিষয়টা হলো, একটা এক্সাম্পল দিই আমি। একটা বাচ্চাকে নিয়ে একটা মা তার স্কুলে প্রতিদিন যায়। তো কোনো একদিন বাচ্চাটা বায়না করলো স্কুলে যেতে যেতে তার মার কাছে যে আমি একটা পুতুল কিনবো বা একটা গাড়ি কিনে দাও। তার মা বলল, ঠিক আছে তুমি এখন বাড়ি চলো, রাত্রে বাবা বাড়ি আসুক, বাবার সাথে কথা বলে তারপর আমি পরে কিনে দেবো। তো বাচ্চাটার বাবা রাত্রে কাজ করে বাড়ি ফিরলেন। বাচ্চাটার মা বললেন যেরকম বায়না করছিল একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। তো বাচ্চাটার বাবা বললো, না এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই, এখনো আমি দিতে পারবো না ওটা। এই ডিসিশনটা কে নিল? তার বাবা। বাবা। তো বাবা হচ্ছেন সাবলর্ড, আর বাচ্চাটাকে কন্ট্রোল করছে কি? তার মা। উনি হচ্ছেন স্টারলর্ড, আর প্ল্যানেটটা হচ্ছে বাচ্চাটা। এই প্রসেসে আমাদের কেপিতে চার্ট অ্যানালাইসিস হয় পুরো। আচ্ছা, কেপি চার্ট দেখে এই যে কারোর, ধরুন আপনার কাছে কেউ এসেছে, সেই ব্যক্তির অলরেডি মৃত্যু হয়ে গেছে, কিন্তু মৃত ব্যক্তির চার্ট কি আপনি বুঝতে পারবেন? মানে কেপি অ্যাস্ট্রোলজি থেকে মৃত ব্যক্তির চার্ট বোঝা যায়? 200% বোঝা যাবে। কোনো ব্যক্তির লগ্নের সাবলট যে প্ল্যানেটটা হবে, সেই প্ল্যানেটটা ট্রানজিট চার্টে, ওই মুহূর্তের ট্রানজিট, যে মুহূর্তে উনি আমার কাছে এসছে সেই মুহূর্তের ট্রানজিট চার্টে ওই প্ল্যানেট যদি জলরাশিতে অবস্থান করে, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই যে জলরাশি, কর্কট রাশি, এই রাশিগুলোতে যদি অবস্থান করে, সেই মুহূর্তে আমরা ধরে নিই ব্যক্তিটা মৃত। আচ্ছা, চার্ট অনুযায়ী বোঝা যায় যে কারোর আগামী দিনে কোনো বিপদ আসছে বা কোনো শত্রু, এরকম কিছু কি বোঝা যায়? একদম। বিষয়টা হচ্ছে কোনো একটা চার্ট যখন আমরা দেখছি, তো সেই চার্টের দশা মহাদশা যেগুলো আছে, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই দশারাই হচ্ছে ফাইনাল ডিসাইড করবে কোনটা হবে কোনটা হবে না। ফাইনাল ডিসাইডার এরাই দশাতে। এবার আমরা যদি দেখি যে কোনো দশাতে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তো সেই ক্ষেত্রে কিছুটা তো প্রবলেম ফেস করবেই ওই দশাটায়, ওই অন্তর্দশাটায়। প্লাস ট্রানজিট আছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম, রাহু এই মুহূর্তে কুম্ভ রাশিতে আছে। আমি ধরে নিচ্ছি কোনো একটা চার্টে, মানে নেটাল চার্ট যে আসছে ক্লায়েন্ট, তার চার্টে, নেটাল চার্টে সান কুম্ভ রাশিতেই অবস্থান করেছে। তাহলে রাহুর সঙ্গে সান এক রাশিতে অবস্থান করেছে। সেই ক্ষেত্রে এবার যে আমাদের
দশা চলছে, সেই দশাতে যদি আমি দেখি যে ৬, ৮, ১২ মানে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব কানেক্টেড হয়ে আছে, তো সেই সময় আমি বলতে পারি যে আপনার বাবার একটু শারীরিক সমস্যা হতে পারে এই টাইমে। হসপিটালাইজেশনও হতে পারে। প্লাস নানান রকম বাধা বিপত্তি আসবে। অষ্টম ভাব মানে হচ্ছে বাধা। হুম। দ্বাদশ ভাব মানে হচ্ছে আমাদের লসের জায়গা, ব্যয়ের জায়গা টোটালি। যদিও দ্বাদশ ভাব থেকে আমরা ভ্রমণও বিচার করি, কিন্তু সেটা ইভেন্ট সাপেক্ষে। সব ইভেন্টের ক্ষেত্রে নয়। আর ষষ্ঠ ভাগ যেটা বললাম, ষষ্ঠ ভাগ থেকে আমরা কি দেখি? প্রফেশন দেখি, চাকরি দেখি। আবার ষষ্ঠ ভাগই ডিজিজের কারক গ্রহ। ষষ্ঠ ভাব থেকে আমরা লোন দেখি, ঋণ দেখি, শত্রুতা দেখি, এগুলোও দেখি। তো সেটা ইভেন্ট সাপেক্ষে আমরা বিচার করি। আচ্ছা, কেপি অ্যাস্ট্রোলজিতে বিটিআর কি? কিভাবে নির্ণয় করা হয়? বিটিআর ফুল ফর্ম হচ্ছে বার্থ টাইম রেকটিফিকেশন। তো এটা কেন করা হয়? বিষয়টা হচ্ছে কোনো একজন বাচ্চা সদ্যোজাত যখন জন্ম হচ্ছে হসপিটাল বা নার্সিংহোমে, তখন ডেলিভারি যে রুমটা থাকে ওদের লেবার রুম, তো সেখানে ডাক্তাররা ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত। তো হয়ে যাওয়ার পর, ডেলিভারি হওয়ার পরে আমাদের ফ্যামিলিকে এসে বলে যে এই টাইমে বাচ্চাটা ডেলিভারি হয়েছে। এবার যখন একজন ক্লায়েন্ট আমার কাছে আসছে, তখন এসে সে আমাকে একটা টাইম দিচ্ছে, ডেট অফ বার্থ দিচ্ছে, টাইম দিচ্ছে, প্লেস দিচ্ছে। তো তখন আমি ফার্স্ট তাকে কোয়েশ্চেন করি যেটা আমরা, সেটা হলো, আপনি কি প্রথম সন্তান, নাকি দ্বিতীয় সন্তান, নাকি তৃতীয় সন্তান? তার উপর ডিপেন্ড করবে আমাদের প্ল্যানেটারি পজিশন অ্যাজ পার কেপি গাইডলাইন। শেষে আমাকে একটা অ্যান্সার দিল, ফার্স্ট কি, সেকেন্ড কি, থার্ড। দেওয়ার পরে সেই প্ল্যানেটটাকে নিয়ে আমার বিটিআরটা স্টার্ট হবে। ওই টাইমটা হয়তো 30 সেকেন্ড এদিক ওদিক হতে পারে, বা 1 মিনিট হতে পারে এদিক ওদিক। সম্ভবত বেশি হয় না, ২-৫ মিনিটের মধ্যেই থাকে। কিন্তু আমরা চেষ্টা করি যতটা কারেক্ট করা যায় টাইমটাকে। তার কারণ হচ্ছে বিটিআর এমন একটা জিনিস, আজকে টাইমই যদি ভুল হয়, তো চার্ট অ্যানালাইসিস করে প্রেডিকশনটা তো সম্পূর্ণ ভুল। হুম। আমরা যেহেতু সাবলট, স্টারলট থিওরি ফলো করি, আমরা প্ল্যানেটকে দেখি না। প্ল্যানেট কোথায় আছে না আছে ঠিক আছে। প্ল্যানেট কার কথায় চলছে? স্টারলট এবং সাবলটের কথায়। তো তাদের ভূমিকাটা যথেষ্ট আমাদের কাছে। তো সেই জায়গাটায় সাবলট যদি আমার একটা ভুল হয়ে যায়, সে আমার স্টারলট যদি একটা ভুল জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে সামনে যে মানুষটা আমার বসে থাকবে ক্লায়েন্ট, তার সাথে চার্টের কোনো মিল পাবো না আমি। তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রসেস হচ্ছে বিটিআর, বার্থ টাইম রেকটিফিকেশন। ওই বললাম সেটা 30 সেকেন্ডও এদিক ওদিক হতে পারে, হুম। আবার ৫ সেকেন্ডও হতে পারে, আবার ১ মিনিটও হতে পারে। ওটা করার পরে তখন আমরা দেখি কি, যে এডুকেশনটা বিচার করে নিই ফার্স্ট। এডুকেশনটা দেখে নিই, বা যদি তার কথার কথা আমি ধরলাম যে মিথুন লগ্নটা তার চতুর্থভাবে পড়েছে, সেক্ষেত্রে আমি তাকে কোয়েশ্চেন করতে পারি যে আপনি হসপিটাল থেকে ফার্স্ট যে বাড়িটায় গিয়েছিলেন, সেই বাড়িটার সামনে কি কোনো স্কুলের মাঠ, কোনো খেলার পার্ক, হুম। বা কোনো আহ, নতুন মানে কি বলবো, পার্ক টাইপের কিছু, খেলার মাঠ, এই টাইপের কিছু আছে? ওই অ্যান্সারটার উপর ডিপেন্ড করবে চারটা ঠিক হলো না ভুল হলো। কারণ রাশি লগ্ন কিন্তু থেকে যায়। আচ্ছা। ওটা ১ মিনিট ২ মিনিটে কোনো তফাৎ বা হয় না, ওটা একই থাকে। কিন্তু যেহেতু আমরা সাবলট এবং স্টারলট থিওরি ফলো করছি, তাই ওই জায়গায় এসে আমার ওই প্ল্যানেটগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়া মানে টোটাল প্রেডিকশনটা আমার ভুল। তো ফার্স্ট হচ্ছে বিটিআর, খুব ইম্পর্টেন্ট কেপিতে। কেপি অ্যাস্ট্রোলজির চার্ট দেখে কারোর আদেও বিয়ে হবে বা বিয়ে ভাঙার কোনো সম্ভাবনা, এটা কি বোঝা যায়? একদম বোঝা যায় 200%। বিষয়টা হচ্ছে সপ্তম ভাব থেকে আমরা বিয়ের বিষয়টা বিচার করি। হুম। সপ্তম ভাব। তো সপ্তম ভাবের সাবলর্ড যে আছে, সেই প্ল্যানেট যদি দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব সংযুক্ত হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিই 50% বিয়ের চান্স আছে। 50%। আর 50% কিসের উপর ডিপেন্ড করবে? হুম। দশার ওপর। দশার যখন ওপর। দশা, মহাদশা, অন্তর্দশা, হুম। প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, এতগুলো দশা আছে। মেন হচ্ছে দশাটা অনেকটা সময় প্ল্যানেটের, যেমন স্যাটার্নের দশা অনেকটা সময়, হুম। রাহুর দশা। অন্তর্দশাটা হচ্ছে মেন আমরা ধরি। তো
তো সেই ক্ষেত্রে দশাটার একটা বিরাট গুরুত্বপূর্ণ রোল আছে। দশা আমার সাবলর্ড পারমিট করে গেল দ্বিতীয় ভাব বা একাদশ ভাবের সাথে সপ্তম ভাব পুরোপুরি সংযোজন হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমরা তাও দশাটা একবার দেখে নেব। অনেক ক্ষেত্রে আমি দেখেছি সাবলর্ড পারমিট করেছে কিন্তু বিয়ে হচ্ছে না, হুম দশাও পারমিট করেছে তাও বিয়ে হচ্ছে না, এরম চাটও পেয়েছি আমি। সেক্ষেত্রে কারণটা কি? নিশ্চয়ই তো একটা কারণ আছে। কারণটা হচ্ছে তোমাদের বেদিক অ্যাস্ট্রোলজিতে ২০ যোগ বলে একটা যোগ আছে। ২০ যোগ ২০ যোগ, সেটাই আমাদের কেপিতে নামটা আলাদা, পুনর্বু দোষ। পুনর্বু দোষ। পুনর্বু দোষ এটা আচ্ছা কি? এটা হচ্ছে চন্দ্র শনি একসাথে থাকলে এটা হয়। এবার আমি বলে দিই কি করে হচ্ছে এটা। ধরো কারুর সপ্তমপতি স্যাটার্ন, সে বিবাহের মূল কারক গ্রহ, সপ্তমপতিতে স্যাটার্ন আছে। সেই স্যাটার্ন এবং চন্দ্র, শনি আর চন্দ্র একত্রিত হয়ে সপ্তম ভাবেই বসে আছে, যেটাকে আমরা বলি র্যাপ্ট কনজাংশন। আমরা ৬ ডিগ্রির মধ্যে যদি কোনো প্ল্যানেট থাকে, দুটো প্ল্যানেট যদি ৬ ডিগ্রির মধ্যে থাকে, তখন আমরা তাকে বলি র্যাপ্ট কনজাংশন। আর ওভার ৬ ডিগ্রি ওভার হয়ে গেলে তাকে বলি প্ল্যাটিক কনজাংশন। তো সেই ক্ষেত্রে শনি এবং চন্দ্র ৬ ডিগ্রির মধ্যে যদি ধরো আছে বা একই হাউসে রয়েছে, সেক্ষেত্রে একটা দোষ তৈরি হচ্ছে, পুনর্বু দোষ। এমনি আমরা জানি স্যাটার্ন হচ্ছে ডিলে করে সব কিছু, হুম ডিলেট প্ল্যানেট হবেই। তো সেই ক্ষেত্রে বিয়ের মতো একটা ভাইটাল জায়গা, তার সপ্তম ভাবের লর্ডই হচ্ছে স্যাটার্ন, সে চন্দ্রের সাথে বসে রয়েছে সপ্তম ভাবে। মানে বিষয়টা একটু স্লো করে দেয়। একদম স্লো করে দেবে, বিয়ে হবে কিন্তু সেটা কিছুটা এবার ডিপেন্ড করবে, ডিলে হবে। ডিলে হবে। আর দশা আছে তোমার, দশা ট্রানজিট এগুলোও দেখতে হবে তার সঙ্গে। তো অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, সাবলর্ড আমাদের পারমিট করলেও অনেক সময় দশা পারমিট না করলে ইভেন্টটা হয় না, ঘটে না। হুম। যার দশা চলছে তার মানে মারাত্মক একটা রোল আছে, সে প্লে করে সেটা। ভেদিক অ্যাস্ট্রোলজিতে যেটা বলে যে সপ্তম ঘরে কেতু থাকলে একটা মানে ডিস্টেন্স তৈরি হয়, ডিট্যাচমেন্ট দেয় যেহেতু কেতু। সেখানে কেপি অ্যাস্ট্রোলজি কি বলছে? সপ্তম ঘরে কেতু বলতে ফার্স্ট দেখার বিষয় হচ্ছে ডিগ্রি। আচ্ছা সপ্তম ভাবের ডিগ্রি কত ডিগ্রিতে আছে, আর দ্বিতীয় হচ্ছে কেতু কত ডিগ্রিতে বসে আছে। হুম কারণ একটা রাশির স্প্যান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে কেতু আমার 2 ডিগ্রি 3 ডিগ্রিতে বসে আছে সপ্তম ভাবে, তখন আমরা ধরে নিই কেতু অ্যাকচুয়াল সপ্তমে নেই, ও ষষ্ঠে বসে আছে। সেক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়বে, ষষ্ঠ ভাগে কেতু, শত্রুতা বাড়বে, গুপ্ত শত্রু প্রচুর হবে, কাজের জায়গায় শত্রুতা থাকবে, প্রফেশনের। এবার সেটা কেতু বসে আছে বলেই আমি তার উপর বলতে পারি না। আমি ওই বললাম তার সাবলর্ড এবং স্টারলর্ড কি বলছে, যেহেতু তাদের একটা বিরাট ভূমিকা আছে, তো তাদের সিগনিফাই কি করছে তারা, তাদের উপর ডিপেন্ড করবে কেতু কি রোল প্লে করবে। কেতু ভালোও হতে পারে। মানে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এই জ্যোতিষ চর্চা পুরোটাই ডিগ্রির ওপর নির্ভর করে, যেখানে আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি ডিগ্রি কোন ঘরে কে বসেছে কোন গ্রহ সেই হিসাবে দেখে না, ডিগ্রির থেকেও মেনলি হচ্ছে সাবলর্ড এবং স্টারলর্ড থিওরি ফার্স্ট। ডিগ্রি তো আছেই, ওটা তো আমাকে দেখতেই হবে। ধরো কারুর একাদশপতি রবি, সে দেখছি আমি দ্বাদশ ঘরে বসে আছে, হাউস হিসেবে দ্বাদশ ঘর, কিন্তু অ্যাজ পার ডিগ্রি যদি আমি দেখি একাদশে বসে আছে, আমি বলবো একাদশেরই কাজ করছে। সেটা যদি সেই রবি দ্বাদশ ঘরে যদি ৬ ডিগ্রির নিচে থাকে, তাহলে সে একাদশ ঘরের কাজই বেশি করবে, দ্বাদশের কাজ অনেক কম করবে। আচ্ছা সেই ক্ষেত্রে এবার আমাকে দেখতে হবে কি রবি কার স্টারে আছে কার সাবে আছে, সেই প্ল্যানেটগুলো কোনো ৬ মানে ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে কানেক্টেড আছে কিনা। যদি না থাকে তাহলে তো রবি ভালো প্ল্যানেট, আমি তখন রবিকে পাওয়ার দিতে পারি।
না হলে আমি রবিকে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের সাথে যুক্ত থাকে আমি পাওয়ার দিতে পারি না। আচ্ছা, পুনর্বু দোষটা কি? এটা কি শুধু বিয়ের ক্ষেত্রেই হয়? না, সেরকম কোনো বিষয় নয় যে বিয়ের ক্ষেত্রেই হবে। বিষয়টা হচ্ছে স্যাটার্ন চন্দ্র একসাথে থাকলে, একই হাউসের মধ্যে থাকলে হয়, অথবা স্যাটার্নের যদি কোনো দৃষ্টি পড়ে চন্দ্রের ওপর, সেই দৃষ্টিতেও পুনর্বু হয়। বা আচ্ছা। আমাদের অ্যাজ পার কেপি গাইডলাইন যদি চন্দ্র স্যাটার্নের স্টারে থাকে বা সাবে থাকে, তাতেও পুনর্বু হয়। আপনার কি কোনো ক্লায়েন্ট এসেছে যার এরকম হয়েছে? দেখুন, ক্লায়েন্ট বলতে আমার বনগার একজন ক্লায়েন্ট এসছিলেন আমার কাছে। উনি একজন গভর্নমেন্ট সার্ভিস চাকরি করেন, ভালো। ওনার ফ্যামিলিগত লাইফে কিছুটা ডিস্টার্ব হচ্ছিল। মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলির সাথে হচ্ছিল বারংবার। প্লাস হচ্ছে তার যেটা প্রফেশনের দিকটা ডিস্টার্ব হয়েছিল, চাকরির জায়গাটা। তো আমার কাছে যখন সে এলো, চার্টটা আমি ভালো করে স্টাডি করলাম। যে প্রসেস আছে আমাদের বিটিআর ফিটিআর সমস্ত কমপ্লিট করে আমি অ্যানালাইসিস করে স্টাডি করলাম। করে আমি ওনাকে বললাম যে আপনার একটা পুনর্বু যোগ আছে। পুনর্বু যোগ। পুনর্বু যোগ। উনি তো বুঝতে পারছেন না, সাধারণ মানুষ বুঝবেই বা কি করে, স্বাভাবিক। স্বাভাবিক। বিষয়টা হচ্ছে ওনার চার্টের সম্ভবত ষষ্ঠপতিতে শনি আর চন্দ্র একসাথে ছিল। ষষ্ঠপতি আমাদের কি দেয়? সার্ভিস দেয়। হুম। আমাদের সার্ভিস দেয়, চাকরির ব্যাপারটা দেয়, ষষ্ঠ ঘর থেকে পাই আমরা। তো সেই জায়গায় শনি আর চন্দ্র একসাথে বসে আছে। তো আমি তখন, ওটা ঠিক আছে বসে আছে, আমি বুঝতে পারলাম পুনর্বু দোষ আছে। এবার আমাকে দেখতে হবে কোন কোন হাউস পুনর্বু দোষ হয়েছে এর জন্য। তখন আমি গিয়ে দেখলাম দশম ভাব এফেক্টেড হয়েছে, আমি দেখলাম ষষ্ঠ ভাগ হয়েছে, আমি দেখলাম সেকেন্ড হাউস হয়েছে, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, এরকম দুটো তিনটে ভাব এফেক্টেড। তখন আমি ওনাকে, আর আরেকটা জিনিস যেটা ওনার ছিল, সেটা হচ্ছে ওনার হাতে একটা ক্যাটসাই ছিল। ক্যাটসাই। কেউ একজন হয়তো দিয়েছেন ওনাকে, সাজেস্ট করেছে। তো আমি ওনাকে কোয়েশ্চেন করলাম যে এই ক্যাটসাইটা পড়ার পর আপনার ভালো কি হয়েছে? হুম। বলছে ভালো তো আমার কিছু হয়নি, সেরকম আমি বুঝতে পারছি না। বললাম কতদিন পড়েছেন? বললো 6 মাস। বললাম ক্যাটসাই পড়ার পরে আপনার ট্রান্সফার হয়েছে। ট্রান্সফারটা হচ্ছে আহ, বলা যায় যে আহ, খুব ভালো নয়। ওনার ট্রান্সফার যেটা হয়েছে, যেটা উনি ছিলেন হুম। তার থেকে ওনার মেজর ইস্যু কিসে ছিল? মেজর ইস্যু ছিল ফ্যামিলিগত লাইফে, ফ্যামিলি বন্ডিং, লাইফে। হুম। ফ্যামিলি বন্ডিং এ। আর সেকেন্ড হচ্ছে ওনার প্রফেশনের জায়গা, মেন আচ্ছা। ইস্যু। এবার এই ক্যাটসাই পড়ার 6 মাসের মধ্যে ওনার ট্রান্সফার হয়, বন্ধুদের থেকে উনি ডিটাচ হয়ে যায়, ওনার বন্ধু যারা আছে তাদের থেকে ডিটাচ হয়। আর দ্বিতীয় হচ্ছে যেটা, চাকরির জায়গায় গোপন শত্রুতা অনেক বৃদ্ধি পায়, সেটা ওনাকে ফেস করতে হয়। তো আমি ওনাকে, আমার সাজেশন আমি বললাম দেখুন আপনার কেতু বসে রয়েছে দ্বাদশ ঘরে, সেই কেতু তার সাবলটকে যখন আমি ফলো করলাম, দেখছি ষষ্ঠ এবং অষ্টম কানেক্টেড হয়ে রয়েছে, সঙ্গে থার্ড হাউস কানেক্টেড। তো আমি তখন তো বুঝতেই পারছি ষষ্ঠ ভাগ যখন কানেক্টেড হচ্ছে দ্বাদশ ভাবের সঙ্গে, তখন প্রফেশনের জায়গায় একটা গোপন শত্রুতা আসবেই। এবং সেই সময় ওনার যে দশা চলছিল, সেই দশাতেও ওই ভাবগুলো শো করছে, দশা পারমিট করেছে। তাই বললাম আপনি ক্যাটসাইটা খুলে ফেলুন ফার্স্ট, এটা আমার রেমেডি, খুলে ফেলুন। আর সেকেন্ড হচ্ছে স্টোন যদি পড়তে হয় একটাই স্টোন পড়ুন, ব্লু মুন স্টোন। ব্লু মুনস্টোন। ব্লু মুন স্টোন। তো উনি আমার কথা শুনেছিল, কথা শুনে ক্যাটসাইটা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছিল এবং ব্লু মুন স্টোন পড়েছিল। পড়ার 1 মাস বা 1.5 মাস হঠাৎ উনি একদিন মেসেজ করছেন আমাকে। তাই বললাম হ্যাঁ বলুন, আপনি যে স্টোন পড়লেন কিছু বুঝতে পারছেন, এফেক্ট কিছু পেয়েছেন? আপনি আমার কথা অনুযায়ী একটা স্টোন যখন নিলেন, তখন আমারও একটা রেসপন্সিবিলিটি থাকছে। সে যেখান থেকেই কিনুক, সেটা আমার লুক আউট করার বিষয় নয়। আমার কথাতে উনি পড়েছেন, তো আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি যে স্টোনটা পড়লেন, তাতে করে আপনি কি রেজাল্ট পেলেন? তো উনি আমায় মেসেজ করলেন হোয়াটসঅ্যাপে, বলছে আমি অনেক ভালো আছি আগের থেকে, ফ্যামিলি নিয়ে। যেটা ফ্যামিলি ওনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল সবসময়, হুম। সেই জায়গাটা অনেক রিকভারি করেছেন উনি।
আচ্ছা। বলছে আমি অনেক ভালো আছি, প্রফেশনের জায়গাও আমার ঠিক আছে। হয়তো ওনার পোস্টিংটা একটু বাজে হয়েছে, মানে আগে যেরকম ভালো ছিল তার থেকে হয়তো তুলনামূলক বাজে ওনার মনে হচ্ছে, কিন্তু উনি অনেক বেটার ফিল করছে প্রফেশন। হুম, তো এটা হচ্ছে একটা সাংঘাতিক পার্ট, পুনর্বু। হুম, কিন্তু এই পুনর্বুটা যে আমার যে হাউসে রয়েছে চন্দ্র শনি, সেই হাউসেই যে একটা ডিস্টার্ব করবে এটা নয়। বিষয়টা হচ্ছে ও শনি স্যাটার্ন কার কার সাব হয়েছে, কার কার স্টার হয়েছে, কোন কোন হাউসে, সেটা আমাকে দেখতে হবে। সেই হাউসগুলোকেও ও নেবে। আচ্ছা। এবার বিষয়টা হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকেই পাথর ব্যবহার করে, স্টোন পড়ে। তো সত্যি এটা কি ম্যাজিক হয়? বিষয়টা হচ্ছে স্টোন এফেক্ট হয়। স্টোনে তো এফেক্টেড হবেই। কিছু না কিছু বোঝা যাবে। এখন স্টোনের ব্যাপারটা যেটা বলতে গেলে না, প্রচুর আ ডুপ্লিকেট স্টোন বাজারে বেরিয়েছে। এটা ১ম কথা। একদমই। তো সেটা স্টোনটা ভালো জায়গা থেকে নিতে হবে, যাচাই করে নিতে হবে জিনিসটা। উইথ সার্টিফিকেট। হুম, এবার দ্বিতীয় কথা হচ্ছে আ স্টোন দেওয়ার বিষয়টা আমি মনে করি, আমরা যেহেতু সাবলট থিওরি ফলো করি, তো একটা প্ল্যানেটকে দেখলেই তো আমার হবে না। তার হুম, স্টার লর্ড আছে, মানে কন্ট্রোল করছে স্টার লর্ড কন্ট্রোলার। তার সাবলর্ড আছে, হুম, ডিসিশন মেকার বসে আছে। তো সেই ক্ষেত্রে যদি আমি দেখি স্টার লর্ড এবং সাবলর্ড ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবের সাথে কানেক্টেড হয়ে গেছে, অথচ আমাকে ওই প্ল্যানেটকে পাওয়ার দিতেই হবে, সেক্ষেত্রে তো আমি স্টোন দিতে পারবো না। কারণ ক্রিমিনালের হাতে কোনোদিন আর্মস দেওয়া যায়? এটা তো সম্ভব নয়। আমি একটা ক্রিমিনালের হাতে যদি আর্মস দিই, তার মাইন্ডটা তো আরো ক্রিমিনালের দিকেই চলে যাবে। সে তো ভালোর রাস্তায় আসবে না। ঠিক সেম, কোনো অশুভ প্ল্যানেটকে আমি যদি পাওয়ার আপ করি, সে অশুভর বিষয়টা আরো বাড়াবে প্রভাবটা। তখন আমি তাকে রুদ্রাক্ষ প্রেসক্রাইব করি। রুদ্রাক্ষ কি? রুদ্রাক্ষ। হ্যাঁ, রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ কি হয়? নেগেটিভিটিটা কমায়। হুম। অশুভ ব্যাপারটা কমাবে। সে ভালো করুক আর না করুক সেটা পরের কথা। কিন্তু খারাপটা করবে না। আর যে প্ল্যানেট আমার ভালো থাকবে, আমি দেখব ভালো, শুভ প্ল্যানেট, তাকে আমি পাওয়ার দেবো। অসুবিধা কিছু নেই। এবার আমার একটা প্রশ্ন আছে। আমাদের দর্শকরা অনেকেই এটা কানেক্ট করতে পারবে। রুদ্রাক্ষ অনেকেই আমরা শখ করে পড়ি, কিন্তু কারোর হাতে থাকে না। ধরুন বেশি দিন থাকছে না, খুলে পড়ে যাচ্ছে। তো সেটার কি কোনো কারণ থাকে? এম কারণ তো আছেই। রুদ্রাক্ষ মেইনটেন্যান্স করার একটা বিরাট পার্ট আছে। একটু যদি আমরা জানবো। শুনেছি যেটা, যে শিবের হুম। চোখের জল চোখের যেটা, জল থেকে। সেখান থেকে রুদ্রাক্ষের সৃষ্টি। হুম, তো তার সাথে তো একটা কানেক্টেড রয়েছেই রুদ্রাক্ষের। এবার রুদ্রাক্ষ পড়ার কিছু নিয়ম আছে। একটু পড়ার জানবো। নিয়ম বলতে, ১ম কথা রুদ্রাক্ষর শোধন হয়। শোধন। একেকটা রুদ্রাক্ষ একেকভাবে শোধন হয়। হুম, ফার্স্ট আমি অষ্টমুখী রুদ্রাক্ষের কথা যদি বলি, অষ্টমুখী যেটা রাহুর নেগেটিভিটি যেটা আছে সেটাকে কমাবে। অষ্টমুখী রুদ্রাক্ষ রাহুর নেগেটিভিটি। কমাবে। তো সেই রুদ্রাক্ষটা শোধন করার জন্য ১২ ঘন্টা টাইম লাগে। ১২ ঘন্টা আগে, যেকোনো রবিবার দিন ১২ ঘন্টা আগে, ধরুন রাত্রির ৮টায় দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো দিয়ে আমি রুদ্রাক্ষটাকে ডুবিয়ে দিলাম। ১২ ঘন্টা পর স্নান করে সকালবেলা উত্তর দিকে মুখ করে হুম, ৯ বার শিবের নাম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এইভাবে ৯ বার জপ করতে হবে। সেকেন্ড যদি কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারে তো আরো ভালো। হুম, বা শিবের গায়ত্রী মন্ত্র যেটা আছে আমাদের, পাঠ করে উত্তর দিকে মুখ করে সেটা পড়তে হয়। এবার এই যে আমি পড়ে নিলাম রুদ্রাক্ষটা, রুদ্রাক্ষ পড়ে শ্মশান, হসপিটাল, তারপর কোনো সদ্য বাচ্চা হয়েছে যেগুলো হুম। বলে আঁতুড় বাড়ি, যাওয়া যায় না। এগুলো যাওয়া যায় না। এরম আমার ক্ষেত্রে দেখা, রুদ্রাক্ষ দিয়েছি, সে পড়েছে। পড়ে আরেকটা সবথেকে বড় জিনিস হচ্ছে রুদ্রাক্ষ ধারণ করে মদ্যপান করা যায় না। হুম, সবথেকে এটা ইফেক্টিভ জিনিস কিন্তু। আমার দেখা রুদ্রাক্ষ পড়েছে, ড্রিংক করে, ড্রিংক করে কাজ থেকে বাড়ি ফিরছিল বা কিছু একটা হবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ২১ দিনের মধ্যে। কিন্তু সে মারা যায়নি। হুম, সে বেঁচে আছে। এবং রুদ্রাক্ষটাও হুম,
কিচ্ছু হয়নি, শুধু মিডল দিয়ে ফেটে গেছে, মাঝখান থেকে ফেটে গেছে। আচ্ছা। মানে অনেক নিয়ম নিষ্ঠা করে যদি কেউ পড়তে পারে একদম। মানে তখন রুদ্রাক্ষ ঠিক অনেক আছে। নিয়মের বিষয়। হুম, রাত্রে শোয়ার আগে হুম। খুলে রাখতে হয় খুলে রাখতে হয়। রুদ্রাক্ষটা। হুম। তারপর স্বামী-স্ত্রী একসঙ্গে রুদ্রাক্ষ পরে শুতে নেই। এরম অনেক কিছু বিষয় আছে। আচ্ছা। সেগুলো মেইনটেইন করলে রুদ্রাক্ষ ভালো। আর যদি তুমি মেইনটেইন করতে না পারো, তাহলে পড়ো না। হুম। আচ্ছা, এমন কি কোনো কমন রুদ্রাক্ষ রয়েছে যেটা সবাই পড়তে পারে? মানে যেটায় কোনো ক্ষতি নেই, যদি একটু নিয়ম নিষ্ঠা মানা যায় সবাই পড়তে পারবে এমন কোনো রুদ্রাক্ষ? না, আমি বলতে পারব না। চার্ট অনুযায়ী পড়তে হবে। আমি যেটাই বলব অ্যাজ পার চার্ট হুম, এনালাইসিস করে আমি বলতে পারব। হ্যাঁ। কারণ এগুলো আ সাধারণভাবে পড়ে ঘুরে দেখানোর জিনিস নয়। হুম, এগুলো সবটাই হচ্ছে আমাদের প্ল্যানেটারি পজিশন দেখে করা। তো আমি একটা রুদ্রাক্ষ আজকে বলে দিলাম, কেউ একজন পড়ে নিল। হুম, সে কোনো নিয়ম মানলো কি মানলো না আমি জানি না। কিন্তু তার দশা মহাদশা তো ইফেক্ট অন্য দিতে পারে তাকে। একদমই। তো চার্ট এনালাইসিস না করে আমি কোনো প্রেসক্রাইব করব না। আচ্ছা, কারো সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে কোনো রেমেডি আছে বা কেন এটা হয়? বিষয়টা হচ্ছে যেটা আমরা পঞ্চম ভাব থেকে সন্তানের জায়গাটা দেখি ফার্স্ট। তো আমি যদি দেখি যে পঞ্চম ভাব যে সাবলর্ড আছে, সে দ্বিতীয় ভাব বা একাদশ ভাবের সাথে কোনোভাবে যুক্ত নয়। অথচ সে কোনো বন্ধ্যা রাশিতে বসে আছে। বন্ধ্যা রাশি, হ্যাঁ, সেগুলো কি? আমাদের কেপিতে কিছু, কিছু রাশি আছে যেগুলোকে বন্ধ্যা রাশি বলা হয়। হুম, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি আর ধনু রাশির ফার্স্ট ১০ ডিগ্রি। এগুলো আমাদের কেপিতে বন্ধ্যা রাশি। বন্ধ্যা রাশি হিসেবে পরিচিত। এবার আমি দেখলাম যে কারুর সাবলর্ড হচ্ছে 5th কাপসের বা পঞ্চম ভাবের সাবলর্ড হচ্ছে জুপিটার। সেই জুপিটার সিংহ রাশিতে আছে। সেই জুপিটার দ্বিতীয় ভাব বা একাদশ ভাবের সাথে কোনোভাবে কানেক্টেড নয়। অথচ সেই জুপিটার চতুর্থ ভাব, দশম ভাব বা লগ্নের সাথে কানেক্টেড। সেই ক্ষেত্রে বাচ্চা হওয়াটা খুব চাপের বিষয় হয়ে যায়। হুম। 90% চান্স নেই সেই ক্ষেত্রে। সেক্ষেত্রে রেমেডি কি হতে পারে? এখন বিষয়টা হচ্ছে, এটা তো আমাদের সাবলট থিওরি গেল। এরপর আমরা দশাটা দেখব। হুম, অনেক সময় দশা পারমিট করে। এবার দশা যদি পারমিট করে যায় যে হ্যাঁ, পঞ্চম ভাবের সাথে একাদশ ভাব, দ্বিতীয় ভাব যুক্ত আছে, সেক্ষেত্রে যদিও চার্ট এনালাইসিস করে দিতে হয়, তাও আমি বলছি গর্ভগৌরী রুদ্রাক্ষ বলে একটা রুদ্রাক্ষ আছে। গর্ভগৌরী রুদ্রাক্ষ। গর্ভগৌরী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটা পড়লে আমার অনেক ক্লায়েন্টেরও কাজ হয়েছে আমি জানি। হুম, তো সেই ক্ষেত্রে চার্ট এনালাইসিস না করে পড়াটা ঠিক নয়। হুম, এই রুদ্রাক্ষটা আমি প্রেসক্রাইব করি। দেখো, একটা কথা আমি বলি যেটা, সেটা হচ্ছে যদি তোমার ভাগ্যে কিছু না থাকে, সেটা জোর করে পাওয়া যায় না। হুম, আমি রেমেডি দিতে পারি, হুম, কিন্তু সেটা চেষ্টা, হুম, 100% নয়। ১ম এই আমি বললাম যে হুম, অ্যাস্ট্রোলজি অ্যাজ এ গাইডেন্স। হুম, অ্যাস্ট্রোলজিতে একটা স্টোন পড়েই যে ভাগ্য ফিরে যাবে আমার, সেটা নয়। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি এটা বিশ্বাস করি না। হুম। কর্মটাকে করতে হবে। আচ্ছা। মানে আমরা যদি আগে থেকে জেনে যাই এরকম কিছু বিপদের সম্ভাবনা রয়েছে, এটুকু জানা যায় আর আমরা নিজেকে অনেকটা সেফ করতে পারি। একদম। সচেতন করা যায়। হুম। এই যে ডিভোর্স হচ্ছে বারবার, তো সেক্ষেত্রে কেন হয়? বিয়ের বিষয়টা আমরা আগেই বললাম ৭ম ভাব থেকে দেখি। হুম, তো আমি যখন যদি দেখি যে ৭ম ভাবের সাবলট মার্কিউরি অর জুপিটার, বুধ অথবা বৃহস্পতি, এই দুটো প্ল্যানেটে আমি বুধ ধরি। আর বুধ আর বৃহস্পতি। বৃহস্পতি। এরা কোনো ডুয়েল সাইনে বসে আছে। ডুয়েল সাইন মিনস হচ্ছে চর, স্থির, দৈত্য। ৩ ধরনের রাশি আছে আমাদের। কালপুরুষের যে রাশিচক্র, হুম, ১২ টা রাশি, তার মধ্যে চর রাশি আছে, স্থির আছে, দৈত্য আছে। মানে হুম, ডুয়েল সাইন আমরা ধরি। তো আমি যদি দেখি যে ৭ম ভাবের সাবলট বৃহস্পতি অথবা বুধ, সে ডুয়েল সাইনে রয়েছে। ফার্স্ট এটা একটা সমস্যা। ফার্স্ট তার একাধিক ম্যারেজের যোগ দেখা যায়। সেকেন্ড, ওই মার্কিউরি ওর জুপিটার ও ওর মতো তো বসে রইল। এবার 6th হাউস থেকে আমাকে কনফার্ম করতে হবে। ৬ষ্ঠ ভাব থেকে। ৬ষ্ঠ ভাবে যদি গিয়ে দেখি 10th হাউস, দ্বাদশ ভাব, ৬ষ্ঠ ভাব, এগুলো কানেক্টেড হয়ে গেছে।
তাহলে কিন্তু ডিভোর্স 90% কনফার্ম। হুম, তারপরও 10% আমাকে দেখতে হবে দশা। টোটালটা নিয়েই হচ্ছে আমার রেমিডি। আচ্ছা। তখন আমি বলতে পারবো, হ্যাঁ, আমি এটা বলতে পারি যে মার্কিউরি আর জুপিটার যদি ডুয়েল সাইনে থাকে যে একাধিক ম্যারেজের কিন্তু চান্স আছে। সেটা তো হলো, চান্স আছে, আমি সিওর নয়। আবার এক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর উভয় চার্টে যদি এই যোগটা থাকে তাহলে ডিভোর্স হবে। না হলে মিসআন্ডারস্ট্যান্ডিং চলবে কিন্তু ডিভোর্স সেপারেশন হবে না। অনেকের বাড়িতে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে হুম, লেগেই থাকে টুকটাক টুকটাক, এটা চলে যাবে। কিন্তু সেপারেশন বা ডিভোর্স হবে না, যদি দুজনের চার্টে থাকে তবেই হবে, না হলে হবে না। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ রূপম দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদেরও, খুব ভালো লাগলো এখানে এসে। প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, আর আপনারা যাওয়ার আগে প্রীতিকে কমেন্ট করে যেতে ভুলবেন না।